সুপ্রিয় শিক্ষার্থীরা, বৈশ্বিক মহাদুর্যোগ বা মহামারীর সময়ে নিজেদেরকে নিরাপত্তার বেষ্টনীতে রেখে আশা করি ভালো আছো। হলিক্রস কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাই। আমি মোহাম্মদ মিজানুর রহমান সরকার। আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা বানানের নিয়ম। বাংলা বানান সংকট অনেক দিনের। 1935 সালে সর্বপ্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কারের কাজে হাত দেয়। 47 পরবর্তীতে ভাষা আন্দোলনের দাবির প্রেক্ষিতে আমরা পাই বাংলা একাডেমি। বাংলা একাডেমি সেই সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্কার করা বানানকেই মেনে নিয়েছিল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলা একাডেমির পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নামে আরেকটি সংগঠন গড়ে ওঠে। এনসিটিবি এবং বাংলা একাডেমির বানানে তখন দেখা দেয় কিছু সংকট বা সমস্যা। মূলত সেই সংকট বা সমস্যাগুলো ছিল যুক্তাক্ষরগুলো কিভাবে লেখা হবে সেই নিয়ে। যাই হোক, পরে বিভিন্ন সরকার বাংলা একাডেমির মাধ্যমে বাংলা বানান সংস্কারের কাজে উদ্বুদ্ধ করে সর্বশেষ বাংলা একাডেমি, এনসিটিবি ও বাংলা ভাষা ও সাহিত্যের মান্য ব্যক্তিদের পরামর্শ ও সহযোগিতায় 2012 সালে সর্বশেষ প্রমিত বাংলা বানানের নিয়ম নির্ধারণ করেছে। আজকে আমরা তার একাংশ অর্থাৎ বাংলা তৎসম শব্দের বানানের নিয়ম জানব। তৎসম শব্দ সংস্কৃত থেকে সরাসরি যে শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে সেটাকে তৎসম শব্দ বলছি আমরা। বাংলায় এই শব্দকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তৎসম শব্দ আর আরেকটা হচ্ছে অতৎসম শব্দ। অতৎসম কোনগুলো? তদ্ভব, অর্ধ তৎসম, দেশি, বিদেশি এবং মিশ্র। তো দেখা যাক বাংলা বানানের নিয়মে আমরা তৎসম শব্দের যে নিয়মগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। নিয়ম 1, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ সংক্রান্ত। তৎসম থেকে আগত যে সকল শব্দে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ উভয় বানানই শুদ্ধ ছিল, কেবল সে সকল ক্ষেত্রে হ্রস্ব ই বা তার কার চিহ্ন ব্যবহার করতে হবে। বিষয়টা একটু জটিল মনে হবে, আসলে তা না। সহজ করে বলছি, তৎসম যে শব্দ তার একেবারে বিধিবদ্ধ নিয়ম আছে। যেমন সেখানে আমরা দেখব যে একই শব্দের দুই ধরনের বানান আছে, সেখানে প্রচলিত, সেটা ঠিক আছে, তাদের এখানে শুদ্ধ, আমাদের এখানেও শুদ্ধ ছিল, কিন্তু সর্বশেষ বানান রীতি অনুযায়ী আমরা এখন দুটি বানানকে শুদ্ধ না ধরে একটি বানানকে শুদ্ধ ধরছি। উদাহরণত তোমরা দেখতে পাচ্ছ কিংবদন্তি শব্দটি এখানে হ্রস্ব ইকার দিয়ে লেখা, এখানে দীর্ঘ ইকার দিয়ে লেখা, দুইটাই শুদ্ধ ছিল। আমরা আগে এই কিংবদন্তি এই শব্দটা শুদ্ধ হিসেবে নিয়েছিলাম। এটা ভুল বলি নাই, কিন্তু এটা বেশি ব্যবহার করেছি, এইটাও বেশি ব্যবহার করেছি। এই যে শ্রেণী, যুবতী, অবশ্যই এখন পর্যন্ত যুবতী হ্রস্ব ইকার দিয়ে লেখার লোকজন জানা মতে কম আছে। ধরনী, পদবী, এগুলো, তাই না? তো সুতরাং সংস্কৃতে কিন্তু দুটি বানানই শুদ্ধ, আর আমাদের বাংলা একাডেমির সর্বশেষ বানান রীতি অনুযায়ী এখন একটি বানান শুদ্ধ, আমরা হ্রস্ব ইকার দিয়ে যেগুলো সেগুলো নিচ্ছি। সুতরাং কিংবদন্তি হ্রস্ব ইকার দিয়ে হবে, দীর্ঘ ইকার দিয়ে হবে না। শ্রেণী হ্রস্ব ইকার দিয়ে লিখবে, দীর্ঘ ইকার দিয়ে লিখবে না। যুবতী হ্রস্ব ইকার দিয়ে লিখবে, দীর্ঘ ইকার দিয়ে লিখবে না। ধরনী, ধমনী, পদবী, এগুলো। আবার এই যে উর্মি, দেখো উর্মি হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে। উর্মি মানে ঢেউ, আমরা
অনেক আগ থেকে উর্মিটাকে দীর্ঘ উকার দিয়ে লিখে অভ্যস্ত, কিন্তু বাংলা একাডেমি সর্বশেষ যে নিয়ম করেছে সেই নিয়ম অনুযায়ী এখন আমরা হ্রস্ব উকার দিয়ে লিখব। দীর্ঘ উকার দিয়ে লিখলে ভুল হবে, পূর্ণা। ঠিক আছে, আবার বলছি, এটা কিন্তু তৎসম শব্দের বানানের নিয়ম, সর্বক্ষেত্রে এটাকে ব্যবহার করা যাবে না। এটা 1 নম্বর নিয়ম আমরা দেখলাম। এবার 2 নম্বর নিয়মে আমরা আসি। রেফ সংক্রান্ত। রেফ সংক্রান্ত বিষয়টা কি? রেফ এর পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। যেমন পূর্বতন নিয়ম ছিল এমন, এখন এটা ধর্ম, ধ ময় ময় রেফ। আচ্ছা, এটা মনে হয় খুব একটা দেখা যাচ্ছে না। এই ধ ময় ময় রেফ, ধর্ম। কর্ম, কার্য, অর্জন, অর্চনা, কার্যালয়। এখন আধুনিক নিয়ম এটা, অবশ্য আমরা এই নিয়ম লিখি না। সনাতন ধর্মী যারা, তারা এখনও তোমাদের গীতা, মহাভারত, তারপরে রামায়ণ, সেগুলোতে যদি দেখো তাইলে এই ধর্ম, কর্ম, কার্য বা অর্চনা, অর্জন, এই শব্দগুলো এখনও এভাবেই দেখবে। সেগুলো যেহেতু সংস্কৃত থেকে আগত, এই কারণে সংস্কৃতের নিয়ম অনুযায়ী ওটা ঠিক আছে, আমরা এখন এভাবে লিখি। তোমরা কখনো গ্রামে গঞ্জে গেলেও দেখবে এই যে কার্যালয়ে কোথাও কোথাও এই পূর্বতন নিয়মে লেখা আছে। অবশ্য তারা এই বাংলা বানানের নিয়ম বা বাংলা একাডেমির বানানের নিয়ম জানে না, এই কারণেই হয়তো তারা এভাবে লিখে। শুদ্ধ বানান হচ্ছে এই কার্যালয়ভাবে। দ্বিত্ব শব্দের অর্থ কি? দুবার ব্যবহৃত হবে না। কি হবে না? ব্যঞ্জন বর্ণের। ঠিক আছে, ম একটা দিয়েছি, 2টা ম হবে না। রেফ এর পর ব্যঞ্জন বর্ণ 2বার ব্যবহার করা যাবে না, এটাই হচ্ছে নিয়ম। ওকে, তাহলে 2 নম্বর নিয়ম আমাদের গেল। আমরা 3য় নিয়মে পদার্পণ করি। 3য় নিয়মটা হচ্ছে সন্ধি সংক্রান্ত। সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে অনুসার হয়। যেমন যেমনটা এইভাবে, এই যে ভয়ম, লক্ষ্য করো, এটার শেষে আছে ম, আর এটার প্রথমে আছে ক। এই যে ক, খ, গ, ঘ বলছি আমরা। আর একটু স্পষ্ট করলে আমরা বলতে পারি যে ধ্বনি, ধ্বনির সাথে ধ্বনির মিলনে কি হয়? সন্ধি হয়। এই প্রথমটার শেষ হচ্ছে ম, আর দ্বিতীয়টার প্রথম হচ্ছে ক। এই কারণে এই মটা অনুসার হয়ে যাবে। এই যে ভয়ম যোগ কর, ভয়ঙ্কর। ঠিক আছে, সমযোগ ঘটন, সংঘটন, সমযোগ গীত, সঙ্গীত ইত্যাদি। তবে সন্ধিবদ্ধ না হলে উমস্থলে অনুসার হবে না। কেমন? অঙ্ক, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বানানটা একটু ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট একটা বানান, অনেকে এটা ভুল করে। বঙ্গ, গঙ্গা, শৃঙ্খলা, সঙ্গী ইত্যাদি। ঠিক আছে, এটা গেল আমাদের 3 নম্বর নিয়ম। আমরা 4 নম্বর নিয়মে আসি। নিয়ম 4, আমরা দেখতে পাচ্ছি ইন লেখা আছে, তাই না? ইন প্রত্যয় সংক্রান্ত। সংস্কৃত যা ইন, বাংলায় সেটা কিন্তু দীর্ঘ ই, অর্থাৎ ইন মানে বাংলায় দীর্ঘ ই প্রত্যয়। ওকে, তাহলে সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে হ্রস্ব ইকার হবে। আমরা উদাহরণটা এইভাবে দিচ্ছি। প্রাণ একটা শব্দ, তাই না? এই প্রাণ শব্দের সাথে ইন প্রত্যয়যুক্ত হয়েছে। ইন মানে দীর্ঘই, দীর্ঘই প্রত্যয়যুক্ত হয়ে দেখো হয়ে গেছে প্রাণী একটি শব্দ। এই প্রাণী শব্দটা হচ্ছে ইন প্রত্যয়ান্ত শব্দ। প্রাণ যোগ ইন
এই কারণে এটাকে বলছি আমরা ইন প্রত্যয়ান্ত শব্দ। এটার সাথে আবার একটা শব্দ জুড়ে দিয়েছি বা পদ জুড়ে দিয়েছি, তাইলে এই শব্দ এই শব্দ দুই শব্দ মিলিয়ে এই পুরোটা হয়ে গেছে সমাসবদ্ধ পদ। তাহলে সমাসবদ্ধ পদ হলে হওয়া উচিত ছিল কি? প্রাণীবিদ্যা, তাই না? হওয়া উচিত ছিল প্রাণীবিদ্যা। কিন্তু ওই যে নিয়ম পড়লাম, সংস্কৃত ইন প্রত্যন্ত শব্দের দীর্ঘ ইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে হ্রস্ব ইকার হবে। এই কারণে দেখো এটা এই প্রাণীটা হ্রস্ব ইকার হয়ে গেছে। শুধু প্রাণী লেখলে দীর্ঘ ইকারই হবে, ঠিক আছে? এটার সাথে অন্য কোনো শব্দ বা শব্দাংশ যুক্ত হলে এটা হ্রস্ব ইকার হয়ে যাবে, ঠিক আছে? যেমন গুণ যোগিন, তাইলে এটা হবে গুণী, তাই না? এটার সাথে যদি জন যুক্ত করি তাহলে হবে গুণীজন, হ্রস্ব ইকার হয়ে গেল। মন্ত্র যোগিন, তাইলে মন্ত্রী, এ মন্ত্রী দীর্ঘ ইকারই হবে। আবার প্রধানমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী ইত্যাদি ইত্যাদি মন্ত্রী যদি লিখি আমরা তাহলে কিন্তু দীর্ঘ ইকারই হবে। কথা হচ্ছে এটার সাথে যদি আমি অন্য কোনো শব্দ বা শব্দাংশ যুক্ত করি তাহলে কিন্তু এই দীর্ঘ ইকারটা হ্রস্ব ইকার হয়ে যাবে। ধরো মন্ত্রীর সাথে সভা যুক্ত করলাম, আমি সভা যুক্ত করেছি, তাহলে কি হয়ে গেল? মন্ত্রিসভা, এই দীর্ঘ ইকার এখন হ্রস্ব ইকার করে দেব, মন্ত্রিসভা। এমনই মন্ত্রী পরিষদ, মন্ত্রী। এই যে ইন প্রত্যন্ত শব্দে তয় ব বা তা প্রত্যয় যুক্ত হয় সেখানেও কিন্তু হ্রস্ব ইকার হয়ে যাবে। যেমন এই যে তবা, মন্ত্রী, এটার সাথে তয় ব প্রত্যয় যুক্ত করেছি আমরা, তাইলে হয়ে যাবে মন্ত্রিত্ব, হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে। আবার তা প্রত্যয় যুক্ত হলেও হ্রস্ব ইকার হয়ে যাবে। যেমন সহযোগী, এর সাথে যদি তা প্রত্যয় যুক্ত করি সহযোগিতা, হ্রস্ব ইকার, এই যে হ্রস্ব ইকার হয়ে গেছে। সুতরাং ইন বলতে কি বোঝাচ্ছি আমরা? বাংলায় যেটা দীর্ঘ ই প্রত্যয়, সংস্কৃতে তার নাম হচ্ছে ইন প্রত্যয়। তারা তাদের ভাষায় বলে ইন, আমরা আসলে লিখি দীর্ঘ ই। এই প্রত্যয়টা কোনো শব্দের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে সেই শব্দটাকে আমরা বলছি, কি বলছি আমরা? যে ওটাকে বলছি ইন প্রত্যয়ান্ত শব্দ। অর্থাৎ অন্তে মানে শেষে দীর্ঘ ই প্রত্যয় যুক্ত হয়ে ওই শব্দটা গঠিত হয়েছে, তাই না? তাহলে সেটার সাথে আরেকটা শব্দ যুক্ত করলে সেটা সমাসবদ্ধ পদ হয়ে যায়। এইখানে সংস্কৃত ব্যাকরণ বলছে যদি এটা সমাসবদ্ধ পদ হয়ে যায়, সমাসবদ্ধ পদ যদি হয়ে যায় তাহলে ভেতরে যে দীর্ঘ ইকারটা আছে সেটা হ্রস্ব ইকার হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। 5 নম্বর একটা নিয়ম আছে আমাদের। হ্যাঁ, 5 নম্বর নিয়মটা হচ্ছে বিসর্গ সংক্রান্ত, অর্থাৎ শব্দের শেষে বিসর্গ বসবে না। অবশ্য আমরা বসাই না এখন। যারা নিয়ম জানেন না তারা কিছু শব্দে এই বিসর্গ বসিয়ে থাকেন, আমরা দেখতে পাই। যেমন ক্রমশ, আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি ক্রমশ। কার্যত, কার্যত বিসর্গ হবে না। মূলত, ময় দীর্ঘ উকার লত, মূলত বিসর্গ হবে না। প্রধানত, ওকে। তবে বাংলা একাডেমির সিদ্ধান্ত মোতাবেক, বাংলা একাডেমি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে। সে সিদ্ধান্তটা হচ্ছে নিম্নের 4টি শব্দের ভিতরে বিসর্গ থাকবে না। এর আগে বলে নেওয়া দরকার, যদি তোমরা কোনো শব্দের ভেতরে বিসর্গ দেখো, শব্দের ভেতরে যদি বিসর্গ দেখো
তাহলে বুঝে নিতে হবে ওই শব্দটি সংস্কৃত বা তৎসম শব্দ। হ্যাঁ, তো সংস্কৃত বা তৎসম শব্দে আমরা নিয়ম বলেছি যে শব্দের শেষে বিসর্গ বসবে না। এই যেমন এটা বসবে না, এটা বসবে না, এটা বসবে না, এগুলো দেখালাম যে আমরা। হ্যাঁ, কিন্তু শব্দের মধ্য থেকে বিসর্গ বাদ দিতে হবে এই ধরনের কোনো বিধিবিধান বা নিয়ম নেই। ওকে, তাইলে নিম্নোক্ত 4টি শব্দের ক্ষেত্রে বাংলা একাডেমি বলেছে বিসর্গ এই ভিতরে দরকার নেই, শব্দের মধ্যে বা শব্দের ভিতরে এই বিসর্গগুলো নিষ্প্রয়োজনীয়। কেন নিষ্প্রয়োজনীয়? আমরা বিসর্গ ব্যবহার করি কেন? একটা ধ্বনিকে প্রলম্বিত করার জন্য। আমরা দেখব নিম্নোক্ত 4টি শব্দে যেহেতু বিসর্গের পরে প্রত্যেকটা শব্দেই ধরো স আছে, স-এর সাথে প আছে, আবার রিকার আছে, সংযুক্ত। ঠিক আছে, সংযুক্ত হওয়াতে বিসর্গের যেই ভূমিকাটা, সেখানে সেই ভূমিকাটা গৌণ হয়ে গেছে। অর্থাৎ আমরা উচ্চারণটা করি কি, এই যে দেখো নিস্পৃহ, তাহলে নিস্পৃহ উচ্চারণটা নি শয়ে পয় রিকার হ, নিস্পৃহ, নিস্পৃহ বলি না আমরা। সুতরাং এখানে বিসর্গ প্রয়োজন নেই বলে বাংলা একাডেমি বলেছে না দেওয়ার জন্য। ঠিক আছে, এরপরে আসো নিস্তব্ধ। এই যে নিস্তব্ধ, শয়ত বয়ধ, নিস্তব্ধ আমরা বলি না, আমরা নিস্তব্ধ বলছি। দুস্থ দরকার নেই বিসর্গ, দুস্থ। অনেক বইয়ে এই দুস্থ বানানটা ওভাবে লেখা আছে, তাই না? এরপরে হচ্ছে নিঃশ্বাস। এটা তো ঠিক রবীন্দ্রনাথের অপরিচিতা গল্প যে পড়ছো, সেখানে অসংখ্যবার এর নিঃশ্বাসে বিসর্গ আছে, তাই না? নিঃশ্বাস, শয়ের সাথে ব আছে, সুতরাং নিঃশ্বাস। যখন আমরা এটা উচ্চারণ করি নিঃশ্বাস, এটা হচ্ছে উচ্চারণ নিঃশ্বাস। তো যেহেতু পরেরটার উপরে আমরা খুব স্ট্রেস বা জোর দিচ্ছি, এই কারণে বিসর্গের প্রয়োজন নেই বলে বাংলা একাডেমি শুধু এই 4টি শব্দের ভেতরকার বিসর্গ বর্জন করতে বলেছে। সংস্কৃত থেকে আগত সব শব্দের বিসর্গ কিন্তু বর্জন করতে বলেনি, একটু মনে রাখতে হবে। ঠিক আছে, সবগুলো শব্দের বিসর্গ কিন্তু বর্জিত হবে না। হ্যাঁ, শুধু এই 4টি শব্দের বিসর্গ বর্জন করতে হবে। এই ছিল আমাদের বাংলা বানানের তৎসম শব্দের নিয়ম। আরেকটি নিয়ম ছিল, সেটা প্রথম নিয়ম, না বললেও ওটা পারা যায়। সেটা হচ্ছে যে নিম্নোক্ত যে নিয়মগুলো আছে এর ব্যতিক্রম বাদে সব নিয়মই সংস্কৃতের নিয়ম প্রযোজ্য হবে। কঠিন কথা, আবার সহজ। অর্থাৎ নিয়ম এই 5টাই। ঠিক আছে, বিবর্তিত নিয়ম এই 5টাই, আরগুলো সব পূর্বতন নিয়ম, আগে যে নিয়ম আছে সেই নিয়মই বলবৎ থাকবে, এই কথা বলা হয়েছে। হ্যাঁ, আশা করছি তোমরা কিছুটা উপকৃত হয়েছ। বাংলা একাডেমি বাংলা বানানের যে নিয়ম প্রবর্তন করেছে, যে নতুন নিয়ম করেছে, এটা তার একটা অংশ। বাকি অংশটা হচ্ছে অতৎসম শব্দের বানানের নিয়ম। সেই বানানের নিয়ম নিয়ে আমরা আবার আগামী ক্লাসে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার দীর্ঘায়ু এবং সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।